আমি বিছানায় শুয়ে শুয়ে গল্প লিখছিলাম। ঠিক তখনই আমার ফোনটা কাঁপতে শুরু করে দিল। মানে কেউ যেন ফোন করেছে। তাই ফোনটা হাতে নিয়ে দেখলাম একটা নতুন নাম্বার থেকে কল এসছে। আমি অনেকক্ষণ পরে ফোনটা রিসিভ করলাম, আর ফোনের ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। মেয়েটার কণ্ঠ অনেক সুন্দর, তবে বয়স মনে হয় একটু বেশি হবে। আমি চুপ করে এসব ভাবছি। তখনই মেয়েটা বলে উঠল, কেমন আছেন আর কি করছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আর আমি এখন গল্প লিখছি। ভালো আছি, কিন্তু গল্প লেখার মানেটা ঠিক বুঝলাম না। মানে আমার একটা ফেসবুক পেজ আছে, আমি সেখানে গল্প লিখি। ও আচ্ছা, আসলে আমার ফেসবুক নেই, তাই ঠিক জানি না আর কি। আচ্ছা, আমি কি আপনার নাম জানতে পারি? আমার নাম রেহান। আর আপনার নাম? আমার নাম রাত্রি। আপনার নামটা তো অনেক সুন্দর। ধন্যবাদ। আচ্ছা, আপনি এখন কি করেন সেটা কি জানতে পারি? হুম, আমি এখন গল্প লিখছি আর এক অপরিচিতার সাথে কথা বলছি। আর আপনি? ধুর, আমি সেটা বলিনি। আমি বলতে চাইছি, আপনি কি পড়াশোনা করেন নাকি কোনো চাকরি করেন? আর আমি মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি। এই রে, মেয়েটা তো আমার থেকে বড়, কিন্তু কথা তো অনেক সুন্দর বলে। তাই ওর সাথে একটু মজা তো করা যেতেই পারে। তাই আমি ওকে মিথ্যা করে বললাম, আমি এবার একটি স্কুলে শিক্ষক হিসেবে জয়েন করেছি। বাহ, অনেক ভালো। আর আমিও কিছুদিন পর কুষ্টিয়ার একটি কলেজে জয়েন করব। হো, আচ্ছা। আর আপনার বাড়িটা কোথায় সেটাই তো জানা হয়নি। আর আমার বাড়ি দৌলতপুরে। আমার বাড়ি কুষ্টিয়া মজনপুর। আচ্ছা, আপনি থেকে কি আমরা তুমিতে আসতে পারি না? হুম, পারি তো। আচ্ছা, আপনারা কয় ভাই বোন আমি জানতে পারি কি? আমি মা বাবার একমাত্র মেয়ে। আপনারা? আমরা দুই ভাই এক বোন। বোন বড় আর ভাই ছোট। আপনার কথা বলা অনেক সুন্দর। মোটেও না, কারণ আমি জানি আমার কণ্ঠ কেমন, বুঝলেন? ধুর, আমি তো আপনার কথা বলার স্টাইলের কথা বলছি, ওটা অনেক সুন্দর। হো, তাই বলুন। তবে সেটা আমি জানি না। আর আপনার কথাও অনেক সুন্দর। আমি কিন্তু তুমি করে বলতে বলেছি। সরি, কিন্তু তুমিও তো আপনি করেই বলছো। আর বলবো না, বুঝলে? হুম, বুঝলাম। আচ্ছা, এখন রাখি, পরে কথা হবে। বাই। ওকে, বাই। এইভাবে প্রতিদিন মেয়েটা ফোন করে আমার সাথে কথা বলে, আর আমিও কেমন জানি তার প্রতি দুর্বল হয়ে গেছি। একদিন কথা না বললে আমার কিছুই ভালো লাগে না। বয়সে বড় হলেও ওকে কেমন যেন বড্ড ভালোবেসে ফেলেছি। মেয়েটা আমার অনেক খেয়াল রাখে। আমি কি করছি, খেয়েছি কিনা, শরীর কেমন আছে, বাবা মা পরিবারের সবাই কেমন আছে, সব খেয়াল রাখে। প্রায় 5-6 মাস চলে আমাদের কথা। হঠাৎ করেই একদিন মেয়েটা আমায় ফোন করে বলল, রেহান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আচ্ছা রেহান, তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, বাসি তো। কিন্তু কেন বলো তো? না, এমনি জানতে চাইলাম আর কি। আচ্ছা, মেয়েটাকে সেটা কি জানতে পারি? আছে একজন, যাকে আমি এখনো দেখি নাই। সে কেমন দেখতে, তার কেমন ব্যবহার কিছুই জানি না, কিন্তু আমি ওকে ভালোবাসি। ধুর, কি বলছো এসব? আর শোনো, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তুমি কথাটা কেমন ভাবে নেবে জানি না, কিন্তু আজ আমাকে কথাটা বলতেই হবে। আচ্ছা রাত্রি, আমার কিন্তু ভয় হচ্ছে। তোমার কিছু হয়ে যায়নি তো? হুম, হয়েছে। আর সেটা হলো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এটা তুমি কিভাবে নেবে সেটা আমি জানি না, কিন্তু আমি তোমায় ভালোবাসি রেহান। তুমি কি আমাকে কখনো দেখেছো? দেখোনি, তাহলে না দেখেই কিভাবে ভালোবেসে ফেললে? আমি অত কিছু জানি না, আমি শুধু এটুকু জানি, আমি তোমাকে ভালোবাসি। আর যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে আমার চাই, বুঝলে? হো, তাই নাকি? তা তুমি আমার জন্য কি কি করতে পারবে শুনি? কি করতে হবে বলো? তোমার শরীরে কি আমার নাম লিখতে পারবে? তাও আবার সেটা ব্লেড দিয়ে কেটে? হুম, আমি জানি তুমি পারবে না। আমি পারবো, তুমি দেখে নিও। এই যে ম্যাডাম, শোনো, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আর তোমাকে কোথাও কেটে নাম লিখতে হবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। উম্মা। এই থাক, আর কিছু দিতে হবে না, বাকিটা বিয়ের পরে দিও। ওকে জানু। আচ্ছা, এখন রাখি। আর তুমি ঘুমাও, অনেক রাত হয়ে গেছে।
প্রায় রাত 3টে বেজে গেছে। ওকে বাবু, বাই, শুভরাত্রি। শুভরাত্রি, বাই। এভাবে আরো 1 মাস চলে গেল আমাদের রিলেশনের। হঠাৎ একদিন রাত্রি আমায় ফোন করে বলল ওর সাথে নাকি দেখা করতে হবে। আমি পড়লাম মহা ঝামেলায়। কি করে আমি এখন রাত্রির সামনে যাব? তোর কি ঝামেলায় পড়লাম রে। অনেক ব্যস্ততা দেখিয়েও পার পেলাম না। অবশেষে কথা দিলাম সামনের 18 তারিখ আমি ওর সাথে দেখা করতে যাব। আর রাত্রিও আমায় সব বলে দিল, আমায় কোথায় যেতে হবে। আর ও আমাকে পাঞ্জাবি পরে যেতে বলেছে, আর ও নাকি শাড়ি পরে আসবে। যাই হোক, আজ 18 তারিখ, তাই সকালে উঠে খেয়ে দিয়ে বাস ধরলাম। আমায় এখন কুষ্টিয়া যেতে হবে। এর মধ্যেই রাত্রি আমাকে অনেকবার ফোন করেছে, কারণ ও আগে এসে সেখানে বসে আছে যেখানে আমাদের দেখা করার কথা আছে। যথারীতি আমি বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে রাত্রি দেওয়া ঠিকানা মতো পৌঁছে গেলাম। আর গিয়ে রাত্রির কথা মতো নীল শাড়ি পরা মেয়েকে খুঁজতে লাগলাম, কিন্তু আশেপাশে তাকে দেখছি না। আর রাত্রি যেখানে থাকার কথা ছিল সেখানে একজন হলুদ শাড়ি পরা কেউ বসে আছে। দূর, ভাল লাগে না। তাই আমি ওই হলুদ শাড়ি পরা মেয়েটার কাছেই চলে গেলাম। আর সেখানে গিয়ে দেখি ওই হলুদ শাড়ি পরা মেয়েটা আর কেউ ছিল না, ছিল আমাদের কলেজের নতুন অঙ্কের ম্যাডাম। উনি আমাকে দেখা মাত্রই বলে উঠলেন, আরে রেহান, কি খবর আর কেমন আছো? জি ম্যাডাম, ভালো আছি। আর আজকে কি আপনার কলেজ নেই? এখানে বসে আছেন যে? না, আজকে আমি ছুটি নিয়েছি, কারণ একজন আসবে তো, তাই তার সাথে দেখা করতে এসেছি। আর তুমি এখানে কি করছো? ম্যাডাম, আমি একজনের সাথে দেখা করতে এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে সে এখনো আসেনি। আসেনি তো কি হয়েছে, তাকে ফোন করে জেনে নাও তার আসতে কতক্ষণ লাগবে, তাহলেই তো হলো। ওকে ম্যাডাম, ঠিক বলেছেন আপনি, বলে আমি রাত্রি নাম্বারে কল দিলাম। আর অন্যদিকে দেখলাম ম্যাডামের ফোনেও কেউ যেন ফোন দিয়েছে। আর আমি হ্যালো বলার সাথে সাথেই ম্যাডামও হ্যালো বলে আমার দিকে অবাক হয়ে তাকালো। আর আমিও অবাক হয়ে তাকিয়েছি ম্যাডামের দিকে। কিছুক্ষণ পর ম্যাডাম প্রথমে বলে উঠল, রেহান, তুমি এতদিন তুমি আমার সাথে এমন করেছো? আমি তো ভাবতেই পারছি না। ম্যাডাম, আমিও তো কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম আমার দিকে রাগের লুক নিয়ে তাকিয়ে আছে। কি হচ্ছে আমি কিছুই ভেবে পাচ্ছি না। আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, মাথা থেকে ঘাম বেয়ে পায়ে পড়ছে। এবার বুঝে নিন আমার কেমন অবস্থা। না, আমাকে যেভাবে হোক ম্যানেজ করতে হবে। এই ভেবে আমি যখন কথা বলতে যাব তখনই ম্যাডাম বলল, রেহান, তুমি আমার সাথে এমন কিভাবে করতে পারলে? ম্যাডাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এখন তো তুমি কিছুই বুঝতে পারবে না, এটাই তো স্বাভাবিক। ম্যাডাম, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না যে কি থেকে কি হয়ে গেল। আর আমার কথা শুনে ম্যাডাম একটু রাগ দেখিয়ে কাগজে মোড়ানো কিছু একটা দিয়ে বলল, এটা ধরো। এটা কি ম্যাডাম? বলে যখনই আমি ওটা খুলতে যাব তখনই ম্যাডাম বলল, এটা এখানে খুলবে না, বাড়ি গিয়ে তারপর খুলবে। ওকে ম্যাডাম। তুমি ফোনে আমায় মিথ্যা কথা বলেছিলে কেন, যে তুমি স্কুলের শিক্ষক? আসলে আমি বুঝতে পারি নাই ওটা আপনি, তাই একটু মজা করার জন্য ওসব বলেছিলাম। আর আপনিও তো মিথ্যা কথা বলেছিলেন। আমি কি মিথ্যে বলেছি বলো? এই কথা বলে ম্যাডাম আমার গালে দুটো থাপ্পড় মেরে কান্না করতে করতে চলে গেল। আর আমি অপলকভাবে ম্যাডামের দিকে তাকিয়ে আছি। তারপর আমিও বাড়ি চলে আসি। রাত্রে বসে বসে আমি ম্যাডামের কথা ভাবছি আর কান্না করছি, কারণ আমিও যে ম্যাডামকে অনেক ভালোবেসে ফেলেছি। তাই আমি ম্যাডামের নাম্বারে ফোন দিলাম, কিন্তু নাম্বারটা সুইচ অফ বলছে। এইভাবে 7 দিন ধরে আমি ম্যাডামের নাম্বারে ফোন দিচ্ছি, কিন্তু নাম্বারটা সুইচ অফ বলছে। আর এই 7 দিন আমিও অনেক কান্না করেছি, তাই আমিও রাগ করে প্রায় 5 দিন ফোন অফ করে রাখলাম। ভাবছি আজকে কলেজে যাব, তাই আজকে ক্লাস কয়টার সময় সেটা জানার জন্য আমার ফ্রেন্ডকে কল করব বলে ফোন অন করলাম। আর ফোন অন করতেই আমি তো পুরো টাস্কি খেলাম, কারণ ফোন অন করতেই ম্যাডামের নাম্বার থেকে প্রায় 1000টারও বেশি মিসড কলের মেসেজ ঢুকলো। আর আমার ফোনে প্রায় 200রও বেশি এসএমএস, আর তাতে লেখা ছিল, রেহান, প্লিজ ফোন অন করো, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ ফোন অন করো। এসব দেখে আমি তো ভুলেই গেছি আমি এখন কোথায় আছি। তাই সেটা জানার জন্য আমি আমার মাকে বললাম, মা, আমি এখন কোথায় আছি? আমার কথা শুনে মা তো প্রায় কান্না করে দিল। আর কান্না করতে করতে বাবাকে ডেকে বলল, দেখো রোহানের বাবা,
আমাদের ছেলেটার কি হয়েছে? ছেলেটাকে পাগল হয়ে গেল নাকি? আমাদের ছেলেটাকে কে কি খাইয়ে দিয়েছে গো? মায়ের কথা শুনে আমি তো একটু অবাক হয়ে মাকে বললাম, মা, আমার কিছু হয়নি, তুমি এভাবে কাঁদছো কেন? আমার কথা শুনে মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বল না বাবা, তোকে কোনো মেয়ে কিছু খাইয়ে দিয়েছে নাকি? তুই এমন পাগলামো কেন করছিস? মার কথা শুনে আমি একটু হেসে মাকে বললাম, মা, আমাকে কেউ কিছু খাইয়ে দেয়নি, আর আমিও কিছুই খাইনি, আমি একদম সুস্থ আছি। আমার কথা শুনে মা একটু শান্ত হয়ে বলল, তুই তাহলে তখন অমন কথা বললি কেন? আমি তো এমনি মজা করে বলেছিলাম। তারপর আমি মাকে আর কিছু না বলে সেখান থেকে চলে এলাম, আর রেডি হয়ে আমি কলেজে চলে এলাম। এখন আমি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে। কলেজে ঢুকতেও কেমন জানি ভয় ভয় করছে, তাও অনেক কষ্টে বুকের মধ্যে একটু সাহস নিয়ে কলেজের ভেতরে ঢুকলাম। আমি ক্লাসে ঢুকতে গিয়ে অনেক অবাক হলাম, কারণ এখন ম্যাডামের ক্লাস চলছে। তাই আমি একটু ভয়ে ভয়ে ম্যাডামের কাছে অনুমতি নিয়ে ক্লাসের ভিতরে ঢুকলাম। আর ম্যাডামের দিকে তাকিয়ে দেখলাম ম্যাডাম রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর ম্যাডামের চোখ যেন লাল হয়ে ফুলে আছে, মনে হয় অনেক কান্না করেছে। আমি এসব ভাবছি, আর কিছুক্ষণ পর আমাদের ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষে আমি ক্লাস থেকে বের হতে যাব, এমন সময় ম্যাডাম আমাকে বলল, রেহান দাঁড়াও, তুমি এখন যাবে না, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ম্যাডামের কথায় আমি সেখানে দাঁড়িয়ে গেলাম, আর বাকি সবাই এক এক করে ক্লাস থেকে বেরিয়ে চলে গেল। এখন আমি আর ম্যাডাম মুখোমুখি বসে আছি। আমি তো ভয়ে চুপসে গেছি, আর আমাকে এভাবে চুপ থাকতে দেখে ম্যাডাম বলল, রেহান, সেই দিনের ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত। আই এম সরি রেহান। আমি ঠিক বুঝলাম না ম্যাম। সেদিন তোমাকে চড় মেরেছিলাম, তোমার অনেক লেগেছিল তাই না? আর নিশ্চয়ই তুমি অনেক কষ্ট পেয়েছো। না ম্যাডাম, আমার লাগেনি, আর আমি কিছু মনেও করিনি। ও আচ্ছা, তাহলে তুমি এখন বাড়ি যাও। আর হ্যাঁ, ভালোভাবে যাবে, আর বাড়ি পৌঁছে আমায় ফোন করবে, কেমন? আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। তারপর আমি বাড়ি চলে এলাম, আর এখন ভাবছি ম্যাডাম আমার সাথে তো অনেক ভালোভাবে কথা বলল, তাহলে কি ম্যাডামও আমাকে ভালোবেসে ফেলেছে? আমি এসব ভাবছি, কিন্তু কোনো এক অজানা ভয়ের কারণে ম্যাডামকে ফোন করতে পারলাম না, আর ভয়ে ফোনটাকেও সুইচ অফ করে রাখলাম। কিছুক্ষণ পর দেখলাম মা কারোর সাথে যেন ফোনে কথা বলছে। আমি মায়ের ফোন রাখার পর মাকে জিজ্ঞাসা করলাম, মা, কে ফোন করেছিল গো? মা বলল, আমাদের কলেজের নাকি কোনো এক ম্যাডাম ফোন করেছিল। আমার আর বুঝতে বাকি রইল না যে কে হতে পারে। হ্যাঁ, রাত্রি ম্যাডাম ফোন করেছিল। তারপর আমি বাড়ির কিছু কাজ সেরে রাত্রে ম্যাডামে দেওয়া সেই কাগজে মোড়ানো ওটাতে কি আছে সেটা দেখার জন্য কাগজটাকে খুললাম। ওটা খুলতেই দেখলাম ওটাতে একটা সুন্দর নীল কালারের ডায়েরি আছে, আর ডায়েরির প্রথম পেজ খুলতেই দেখলাম ওটাতে রক্ত দিয়ে লেখা রেহান রাত্রি। তারপর আমি ডায়েরির পাতাগুলো উল্টে উল্টে দেখতে লাগলাম। প্রতিটা পাতাতেই আমাকে নিয়ে কিছু না কিছু লেখা আছে। আমি ডায়েরিটা দেখছি, এমন সময় ম্যাডামের নাম্বার থেকে আমার ফোনে কল আসলো। আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ম্যাডাম বলে উঠল, আই লাভ ইউ আমার পিচ্ছি বর। ম্যাডামের কথা শুনে আমি তো পুরোই থ মেরে গেছি। আমাকে চুপ থাকতে দেখে ম্যাডাম বলল, কি হলো রেহান, কথা বলছো না কেন? না মানে, আমি শুনছি, আপনি বলুন। আমি কিন্তু এখন আমার কথার উত্তর পাইনি। কোন কথার? রেহান, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি, আমার কথার উত্তর দেবে কিনা বলো। আই লাভ ইউ টু ম্যাডাম। ওই ম্যাডাম ম্যাডাম কি? আজ থেকে তুমি আমাকে রাত্রি বলে ডাকবে, আর যদি অন্য কিছু বলে রাখো তাহলে তোমাকে শেষ করে দেবো বলে দিলাম। ওকে ম্যাডাম। ও থুক্কু থুক্কু, সরি, রাত্রি। এভাবেই চলতে থাকে আমাদের কথা আর আমাদের প্রেম, মানে ম্যাডামের সাথে প্রেম। ম্যাডামের সাথে প্রেম করার সাজা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। ক্লাসে যদি কোনোদিন আমার পড়া না হয়, তাহলে সেই দিন ক্লাসের সবার সামনে আমাকে কান ধরে দাঁড় করিয়ে দেয়। আর হ্যাঁ, যদি আপনারা ভাবেন ম্যাডাম এরকমটা সবার সাথে করে, তাহলে আপনারা ভুল ভাবছেন। ম্যাডাম শুধুমাত্র আমাকেই কান ধরিয়ে দাঁড় করিয়ে দেয়, আর কাউকে না। যাই হোক, আজ ক্লাস শেষ করে ম্যাডাম আমাকে বলল, রেহান, কালকে একবার আমার সাথে দেখা করতে পারবে? কোথায় দেখা করতে হবে? প্রথম দিন যেখানে দেখা করেছিলাম সেখানে। ওকে ম্যাডাম। না, সরি, রাত্রি পাগলি। যথারীতি পরের দিন সকালে উঠে আমি বাস ধরলাম, আর প্রায়
1 ঘন্টা পর আমি পৌঁছে গেলাম কুষ্টিয়ার সেই পরিচিত জায়গা গড়াই নদীর পাশে রেনিউক বাঁধে, যেখানে অনেক প্রেমিক প্রেমিকা বসে আছে। আর সেই গাছটার নিচে নীল শাড়ি পরে বসে আছে রাত্রি। আমি গিয়ে পেছন থেকে রাত্রিকে জড়িয়ে ধরলাম, আর রাত্রি চমকে গিয়ে সেখান থেকে উঠে গেল। আর পিছনে ঘুরে আমাকে দেখে রাত্রি কোমরে হাত দিয়ে সেই চিরচেনা রাগের লোক নিয়ে দাঁড়ালো আমার সামনে। ম্যাডাম আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে আমাকে খেয়েই ফেলবে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, আর ম্যাডাম আমাকে বলল, ওই, তুমি আমার সাথে এমন করলে কেন? তুমি জানো না আমি তোমার ম্যাডাম? ও আচ্ছা, সরি। আর হবে না ম্যাডাম, বাই, ভালো থাকবেন। আমি চলে যাচ্ছি। তখন ম্যাডাম দৌড়ে এসে আমার হাত ধরল আর বলল, ওই, তুমি আমায় ছেড়ে কোথায় যাচ্ছ? কেন, আপনি তো আমার ম্যাডাম, তাই এখানে থাকা আমার ভালো হবে না, সেই জন্য চলে যাচ্ছি। আরে আমি তো একটু মজা করলাম, আর তুমি রাগ করলে? আপনি তো ঠিকই বলেছেন, তাই না? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আর আমি সারা জীবন রেহানের ম্যাডাম হয়েই থাকতে চাই, বুঝলে? আমি কিছু বুঝতে চাই না, আমি চললাম এখান থেকে। বাপরে, আমার বাবুটার তো খুব রাগ দেখছি। আমার খুব রাগ। কি করলে আমার বাবুটা রাগ কমবে শুনি? আমি কারুর বাবু না, বুঝলে? বুঝলাম, কিন্তু কি করলে রাগ কমবে তুমি আগে সেটা বলো। আমি কি করে জানবো কিভাবে রাগ কমবে? আমি তোমায় বলতে বললাম না? আমাকে জড়িয়ে ধরে কিস করতে হবে, তাহলে সব রাগ কমে যাবে। না, আমি পারবো না। ও তাই? তাই। কেন পারবে না শুনি? জানি না। তাই? হুম। তাহলে আমি চললাম। কেন? জানি না। আরে একটু আস্তে বলো, সবাই শুনতে পাবে তো। সবাই শুনলে আমার কি? সবাই তো আমাদের খারাপ ভাববে। কে কি বলছে তা আমার দেখার বিষয় নয়, আমি ভালো হলেই হবে। আচ্ছা, সব বুঝলাম। ঠিক আছে, আমি গেলাম। এই, তখন থেকে তোমার বাদরামি শুনে যাচ্ছি। দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। আমার জামার কলার ধরে কথাটা বলল, আর আমি বললাম, উফ, লাগছে তো, ছাড়ো। না, ছাড়বো না, সারা জীবন এভাবেই ধরে রাখবো। ওকে, তাহলে আমিও সারা জীবন এভাবেই তোমাকে দেখতে চাই। আচ্ছা এখন ছাড়ো, সবাই দেখছি কিন্তু। বলা মাত্রই আমাকে ছেড়ে দিল আর বলল, আমি যে সত্যি তোমাকে এত ভালোবেসে ফেলবো তা আমি নিজেও কখনো ভাবিনি। তুমি তো ভাবোনি, আর আমি তো স্বপ্নেও দেখিনি। আচ্ছা, বললে না তো কি করলে তোমার রাগ কমবে? ওই তো বললাম না, আমায় জড়িয়ে ধরে কিস করতে হবে। আচ্ছা, কাছে এসো। উম্মা। ম্যাডাম যখন আমায় জড়িয়ে ধরলো, তখন মনে হলো আমি যেন সারা জীবনের মতো কোনো এক বাঁধনে বেঁধে গেলাম। আমি এসব ভাবছি, আর ম্যাডাম তখন বলল, এবার রাগ কমেছে? অনেকটা কমেছে। তাহলে এবার তুমি আমায় একটা কিস দাও। কি? হুম, দাও। ওকে, দিচ্ছি। মুয়া। আমি ওর কপালে কিস করলাম, আর ও বলল, এটাই তো আমি চাইছিলাম। কি চাইছিলে? এই যে তুমি আমাকে কপালে কিস করলে, এটাই আমি দেখতে চাইছিলাম যে তুমি কোথায় করো। তাহলে কি এটা আমাকে পরীক্ষা করা হলো? একটা পরীক্ষা হলো, তবে আরো অনেক পরীক্ষা বাকি আছে। রাত্রি যদি পাশে থাকে তাহলে সব পরীক্ষায় পাস করব, বুঝলে? আর এই পরীক্ষায় কি আমি পাস করেছি? 100তে 100 পেয়ে পাশ করেছো। তাহলে তো খুব ভালো। আচ্ছা রেহান, তোমার বউ হলে আমাকে কি কি করতে হবে? আচ্ছা শোনো তাহলে, আমার বউ হলে আমাকে ভীষণ ভালোবাসতে হবে, আমাকে প্রতিদিন খাইয়ে দিতে হবে, আঁচল দিয়ে আমার মুখ মুছে দিতে হবে, চুলগুলো খোলা রাখতে হবে, সবসময় হাত ধরতে দিতে হবে। আর আমি প্রচুর দুষ্টুমি করি, তাই আমার সাথে তোমাকেও দুষ্টুমি করতে হবে। 1 কাপ চা দুজনে ভাগ করে খেতে হবে। আর আমিও তোমাকে ভীষণ ভালোবাসবো, আমিও তোমায় খাইয়ে দেব, শাড়ি পরিয়ে দেব, আমার হাতে শুতে দেব, আর প্রতিদিন জড়িয়ে ধরে ঘুমাবো। আর রাতের বেলায় রাস্তা হাঁটতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমার সাথে তোমাকেও হাঁটতে হবে। পায়ে ব্যথা হলে কিন্তু আমি তোমায় কোলে নিতে পারবো না, কখনো কখনো তোমার নাক ধরে জোরে টান দিয়ে দেব। একটা আইসক্রিম কিনে দুজনে খাবো। যেহেতু আমি যথেষ্ট পরিমাণ লম্বা আছি, তাই আমার বুকে মাথা রাখা কোনো ব্যাপারই না। আর হ্যাঁ, সিরিয়াল দেখা কিন্তু একদমই চলবে না, তবে আমরা একসাথে বসে রোমান্টিক সিনেমা দেখতেই পারি।
বাচ্চা কাচ্চা হলে তাদেরকে চড় থাপ্পড় দেওয়া যাবে না, ওদের সবসময় আদর করতে হবে। আর একটু একটু ঝগড়া করব, তবে বাপের বাড়ি যেতে পারবে না, কারণ শেষমেশ অভিমান আমি ভাঙাবো। আর শুধু এই ইহকালে নয়, পরকালেও আমার সাথে থাকতে হবে। এইগুলো যদি সব মেয়ে পায় তাহলে সে সারা জীবন সুখী থাকবে। আর শোনো, আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে চাই বাবু। ওই, তুমি একটু ওই দিকে তাকাও। কোন দিকে? ওই যে গেটের দিকে, মনে হচ্ছে এই দিকেই আসছে। রাত্রে গেটের দিকে তাকাতেই একটু উত্তেজিত হয়ে আমায় বলল, তাড়াতাড়ি ওঠো, এখানে আর থাকা যাবে না। প্রিন্সিপাল স্যার আসার আর সময় পেল না। ধুর। হুম, তাহলে চলো তাড়াতাড়ি। প্রিন্সিপাল স্যারের ভয়ে আমরা সেখান থেকে উঠে তাড়াতাড়ি অন্য জায়গায় এসে বসলাম আর বললাম, এমন সময় যদি কারোর সাথে এমন হয় তাহলে কেমন রাগ হয় বলো তো? ধুর, এসব কথা বাদ দাও তো। আর আমারও তো রাগ হচ্ছে, কিন্তু কি করব বলো? কেন বাদ দেবো কেন? প্রেম করার সময় এরকম হলে রাগ হবে না বলো? আর আমি কি যে সে মেয়ের সাথে প্রেম করছি নাকি? আচ্ছা, তাহলে শুনি তো, তুমি কার সাথে প্রেম করছো? কেন, তুমি জানো না বুঝি? না স্যার, আমার তো মনে নেই কে সে। তাহলে আর জানতেও হবে না। কে? বলো না প্লিজ। না না না, বলবো না। ওকে, তাহলে আমিও বলবো না, যাও। কি বলবে না তুমি? সেটাও বলবো না। প্লিজ বাবু, আমায় বলো না গো। তুমি কি আমায় বলেছো যে আমি বলবো? ঠিক বুঝলাম না। আরে বুদ্ধুরাম, কিছুই বোঝে না। রাত্রি আমার নাক টেনে দিয়ে বলল, আর আমি বললাম, আমি তো কিছুই বুঝি না। আরে, তুমি যে শুধু আমার সাথে প্রেম করো আমি সেটা বললাম। এইবার বুঝেছো? হ্যাঁ ম্যাডাম, খুব বুঝেছি। কি বুঝেছো শুনি? যা বুঝিয়েছো তাই বুঝেছি। ও, তাই নাকি? তাই। টু। আমার ডায়লগ আমাকেই দিচ্ছ? আরে বুঝলেন না তো, আসলে কেউ যদি আমায় বলে তাহলে আমি তাকে টু বলি। তাই রাত্রি আমাকে আমার কথাটা ফিরিয়ে দিল। যাই হোক, আমি অনেক সকালে বাড়ি থেকে বের হয়েছি, আর আমার বাড়ি থেকে এখানে আসার সময় রাস্তা যা অবস্থা, তাতে আমি যা খেয়ে এসেছি তার সবটাই প্রায় শেষ হয়ে গেছে। আসলে রাস্তাটা একটুকুও ভালো নয়, তাই বাসের ঝাঁকুনিতে যা খেয়েছিলাম তা সব শেষ। এখন আমার খুব খিদে পেয়েছে, কিন্তু আমি মনে মনে ভাবছি রাত্রিকে সেটা বলবো কিনা। থাক, আর বলবো না, একবারে বাড়ি গিয়ে খেয়ে নেব। আমি এসব ভাবছিলাম, কিন্তু রাত্রি যে কি করে আমার মনের কথাটা বুঝে গেল সেটা জানি না। রাত্রি আমাকে চিন্তায় মগ্ন থাকতে দেখে বলল, রেহান, তুমি কি কিছু ভাবছো নাকি? না না, কিছু না তো। তোমার যে খিদে লেগেছে তা আমি জানি। না, খিদে লাগেনি তো। মিথ্যে বলছো কেন? তোমার তো খিদে লাগলে তুমি তোমার এক হাত দিয়ে আরেক হাতের নখ কাটো। এই রে, ধরা খেয়ে গেলাম তো। কিছু বললে? না, কিছু বলি নাই। আচ্ছা চলো, শিশির বেকারিতে যাই, ফুচকা খাবো। আমি তো মহা খুশি, কারণ আমারও ফুচকা অনেক প্রিয়। তাই আমি মনে মনে ম্যাডামকে একখানা পাপ্পি দিয়ে বললাম, চলো। তারপর আমরা ফুচকার দোকানে গেলাম, আর দোকানে ঢুকে ম্যাডাম বলল, যাক, ভালোই হলো, কেউ নেই, একদম ফাঁকা। কিন্তু আমার তো বিপদ হলো। ওই ওই, বিপদ মানে? মানে তুমি তো বেশি ঝাল খেতে পারো না, তাই সবগুলো তো আমাকেই খেতে হবে। ও তাই? তাই। কাকু, 2 প্লেট ফুচকা দেবেন? ঝালটা একটু বেশি হবে। ওই, তুমি তো ঝাল খেতে পারো না, তাহলে ঝাল বেশি কেন? আমার সামনে যে মিষ্টি বসে আছে তার কাছে যে কোনো ঝালই হার মেনে যাবে। ধুর, কী সব বলো। আচ্ছা চলো, ওইখানে যাই, তাহলে আমাদের আর প্রিন্সিপাল স্যার দেখতে পাবে না। ওকে চলো। তারপর আমরা পর্দার আড়ালে এলাম, আর একটু পর আমাদের ফুচকাও চলে এলো। এই যে তোমার ঝাল ফুচকা, আর আমার টক ফুচকা। ম্যাডাম, আপনার পা দুটো একটু এগিয়ে দেবেন তো। ওই, তোমার ম্যাডাম কে শুনি? কেন, তুমি? আপনি করে বলছো, আবার ম্যাডামও বলছো। ঠিক আছে, আমি গেলাম। উঠে চলে যেতে লাগলো, মনে হয় খুব রেগে গেছে। আসলে এখন ওকে ম্যাডাম বললে ও খুব রাগ দেখায়। আমি ওকে বললাম, ও জান, কোথায় যাবে? আমি বাড়ি যাব। আর যেতে হবে না, এই যে আমি কান ধরে বলছি, আর হবে না। মনে থাকে জানো। খুব মনে থাকবে। আর আমার পা কেন এগিয়ে নিলে? এমনি একবার দেখব কি সুন্দর পাখানি তোমার। ও আচ্ছা,
তোমার হাতটা একটু এগিয়ে দাও তো। কেন? দাও বলছি। ওকে, এই যে দিলাম আমার হাত তোমার হাতে। এইবার চোখ বোঝো। কেন? আমার হাত কাটবা নাকি? হ্যাঁ, কাটবো। চোখ বন্ধ করো। ওকে, বন্ধ করলাম আমার চোখ। এ কি, ম্যাডাম আমাকে দড়ি বাঁধছে নাকি? না, দড়িতে এমন হবে না, এটা তো ফিতের মতো লাগছে। আর অনেকগুলো। আরে, আবার কি ভারী জিনিস দিয়ে বাঁধছে। তারপর আমাকে যখন চোখ খুলতে বলল, আমি তো চোখ খুলে অনেক অবাক। এইগুলো কি? এইগুলো কি জন্য? প্রথম তো রিস্টব্যান্ডগুলো কিনেছি তোমার জন্য, আর তোমাকে দেওয়ার জন্য। তুমি তো এগুলো পছন্দ করো না। হুম, করতাম না, তাই তো একদিন ক্লাসে তোমার হাত থেকে নিয়ে পুড়িয়ে ফেলেছিলাম। তাহলে আবার কেন? তোমার হাতে ভালো লাগে তাই, বুঝলে? বুঝলাম, কিন্তু তখন আমার হাত থেকে পুড়িয়ে দিয়েছিলে কেন? তখন তুমি আমার ছাত্র ছিলে। আর এখন কি শুনি? এখন তুমি আমার সব, বুঝলা? আর ফুচকা খেতে হবে, আমার খুব খেতে ইচ্ছে করছে। এখন কথা বন্ধ করে খাও। আর এই এত ভারী ঘড়ি নিয়ে আমি কি করব? ওই, কথা বন্ধ, খাওয়া শুরু করো। ওটা আমার জানকে দিয়েছি। ও আচ্ছা, আর আমার একটা কথা আছে। কি কথা? তোমার পাটা একটু এদিকে দাও তো। কি হবে? আমি দিতে বলেছি তো। ও আচ্ছা। এবার তুমিও চোখ বন্ধ করো। কেন বন্ধ করব? খারাপ মতলব আছে নাকি? ওকে, যাও, লাগবে না। ও, আমার জানুটা দেখছি রাগ করেছে। এই যে, চোখ বন্ধ করলাম। রাত্রি যখন চোখ বন্ধ করলো, তখন ওর পা আমার হাতের ওপর রাখলাম আর বললাম পায়জামাটা একটু উঁচু করতে। কিন্তু ও উঁচু করছে না। আমি অনেক রেগে গিয়ে বললাম, তারপর তুললো। আর ও যেই পায়জামাটা একটু উঁচু করেছে, তখন আমি পুরো টাস্কি খেলাম। রাত্রি, এইগুলো কি? কোনগুলো? কোনগুলো বলেই ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিলাম ওর গালে। আর গালে 10টা আঙুলের ছাপ বসে গেল। তুমি আমাকে মারতে পারলে? তুমি পা কেটে আমার নাম লিখেছো কেন? তুমি একদিন বলেছিলে না যে তুমি কি পারবে, হাত বা গা কেটে আমার নাম লিখতে? তাই লিখেছি। কিন্তু পা কেন? পায়ে লিখলে কেউ দেখতে পাবে না, তাই। অনেক হয়েছে ভালোবাসা, এবার পাটা এগিয়ে দাও। দিলাম। তারপর আমি ওর পায়ে পায়েল পরিয়ে দিলাম। আর রাত্রি শুধু অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তাই আমি ওকে বললাম, এই যে এইভাবে তাকিয়ে আছো কেন? না, কিছু না। ফুচকা খাও, অনেক সময় পেরিয়ে গেল। না, খাবো না, যদি তুমি আমাকে মিষ্টি না খাইয়ে দাও। মিষ্টি খাবে? আচ্ছা দাঁড়াও, ওয়েটারকে বলছি। আমি কি ওই মিষ্টির কথা বলেছি নাকি? আগে না স্যার, এখন এই মিষ্টিতেই কাজ চালাতে হবে, ওই মিষ্টি দেওয়া যাবে না। তাহলে আমিও খাবো না, আমি চলে যাচ্ছি। আমি চেয়ার থেকে উঠে কথাটা বললাম। আচ্ছা আচ্ছা, দেব। তার আগে সব ফুচকা খেতে হবে তোমাকে। আমি কেমন করে সব খাবো? আমি কিছু খাচ্ছি, বাদ বাকি সব খাবে। তারপর তো ঝাল লাগবে, আর তখনই ওই মিষ্টিটা পাবে। ওকে। রাত্রি মাত্র 5 পিস খেয়েছে, আর আমি বাকি সবগুলো খেয়ে নিলাম। কি? সব খেয়ে নিলে? না, সব না, এখনো একটা জিনিস বাকি আছে। কি? কি আবার? মিষ্টি। ধুর, আমার লজ্জা করে। লজ্জা করলে হবে না। ওকে, আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করলে হবে না। হবে। ওকে। আমি ওর কপালে চুমু দিলাম। এবার চোখ খোলো। হয়েছে, এবার চলো যাওয়া যাক, অনেক তো ঘুরলাম। চলো। তারপর দুজন উঠে বিল দিতে গেলাম। দেখি রাত্রি টাকা বের করেছে। তাই আমি ওকে বললাম আমি দিয়ে দিচ্ছি, কিন্তু ও তো কিছুতেই শুনছে না। ওই নাকি টাকাটা দেবে। তখন আমি একটা বুদ্ধি বের করলাম আর বললাম, রাত্রি, ওই দেখো প্রিন্সিপাল স্যার। কই? কোন দিকে? ওই তো ওই দিকে, বলে আমি বিল মিটিয়ে দিলাম। রেহান, প্রিন্সিপাল স্যার এইদিকেই আসছেন তো। কি? আমি তো শুনি থতমত খেয়ে গেলাম। আমি তো মিথ্যে করে বললাম, আর ওই শনিটা আবারও সত্যি সত্যি চলে এলো। ওই যে, ওই যে চলে এসেছে। তাহলে এখন কি করব? আমি জানি না। একটু পর প্রিন্সিপাল স্যার আমাদের কাছে চলে এলো। দেখলাম ওনার সাথে ওনার বউ আছেন। প্রিন্সিপাল স্যার আমাদের কাছে এসে প্রথমে আমার সাথে কথা বলল। কেমন আছো রেহান? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তা ম্যাডামের সাথে তো বেশ ভালোই ঘুরছো। মানে না স্যার, এই একটু ঘুরছিলাম আর কি। ও আচ্ছা, ঠিক আছে, চলো ওখানে বসা যাক।
আচ্ছা ঠিক আছে, চলুন। স্যারের কথায় সবাই গিয়ে আবারও সেই আগের জায়গায় বসলাম। আর এইদিকে ম্যাডামের চেহারা তো খুব খারাপ অবস্থা, বলতে গেলে আমারও একই অবস্থা। স্যার রাত্রিকে বলল, রাত্রি, তা তোমার খবর কি বলো? এই তো স্যার, ভালো। রেহানের একটা অতীত আছে, সেটা কি তুমি জানো? কি অতীত? আর সেটা কি? দেখো, রেহানের কাছে একটা ডায়েরি আছে, আর ওখানে সবকিছু লেখা আছে। আমি তো কিছুই জানি না স্যার। রেহান, তোমার ম্যাডামকে ডায়েরিটা দাও। আচ্ছা স্যার। আমি বাধ্য ছেলের মতো ব্যাগ থেকে ডায়েরিটা বের করে রাত্রি ম্যাডামের হাতে দিলাম। আর ম্যাডাম সেটা নিয়ে পড়তে লাগলো। আর তখন স্যার বলল, রাত্রি দেখো, 110 নম্বর পৃষ্ঠায় সব লেখা আছে। আচ্ছা দেখছি স্যার। দেখলাম ম্যাডাম তখন 110 নম্বর পৃষ্ঠায় পড়তে লাগলো। রেহান, আমার আপু যখন ডায়েরিটা তোমার হাতে দেবে তখন আমি হয়তো বা হাসপাতালে থাকবো বা এই দুনিয়াতে না থাকতে পারি। কিছুদিন আগে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। আমাকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর আল্লাহর রহমতে সুস্থ হয়েছিলাম। কিছু পরীক্ষা করা হয়েছিল আর তার রিপোর্ট পরে জানাবে বলে সবাই আমাকে নিয়ে চলে আসে। আর ওখানে আমার এক পরিচিত আঙ্কেল ছিল, উনি জানাবেন বলেছিল। তো একদিন আমি আম্মুর ফোন নিয়ে তোমার সাথে কথা বলছিলাম, তখন একটা এসএমএস আছে আঙ্কেলের নাম্বার থেকে, যাতে লেখা ছিল, আপু, নিঝুমের ব্রেন ক্যান্সার হয়েছে, ওকে তাড়াতাড়ি ভারতে নিয়ে যেতে হবে। আর আপনার ফোন বন্ধ পেলাম তাই এসএমএস দিলাম। আর ভাইয়ার ফোন তো বন্ধ, ভাইয়ার ফোন খোলার পর আমাকে ফোন করবেন। আমি এইটা দেখেই কেঁদে ফেলেছিলাম। তখন তুমি জানতে চাইছিলে না কেন আমি কাঁদছিলাম? এটাই তার আসল কারণ ছিল। আমি এসএমএস সিন না করে রেখেছিলাম, যেন আম্মু না বুঝতে পারে আমি সব কিছু জানি। আজকে তোমার কথা খুব মনে পড়ছে, আর তোমার সাথে কাটানো সব সময়গুলো খুব মিস করছি। যেদিন প্রথম আমাদের কথা হয় সেদিন তুমি ফুটবল খেলে ফিরছিলে আর আমি বাসায় যাচ্ছিলাম। তখন আমার সাথে তোমার ধাক্কা লাগে আর তুমি পড়ে যাও, আর আমি তা দেখে অনেক হেসেছিলাম। কিন্তু তারপর দেখি আমার হাঁটুতে অনেকখানি কেটে গেছে, সেখান থেকে অনেক রক্ত বের হয়েছিল। ওই কেটে যাওয়া দাগ তোমার পায়ে এখনো আছে। তুমি আমার উপর রেগে গিয়েছিলে, কিন্তু আমার আম্মু সাথে থাকায় কিছু বলনি আর আমি বাসায় চলে আসি। তারপর একদিন তোমার বন্ধুর বড় বোনের বিয়েতে আমাদের দেখা হয়, সেখানেই আমি তোমার নাম্বার নিয়েছিলাম। আমি তোমাকে ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করতাম। অনেকদিন কথা বলার পর তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু যখন তুমি আমার সাথে কথা বলতে না তখন আমার খুব কষ্ট হতো। কিন্তু দেখো, আমি আর কোনো দিন তোমার সাথে কথা বলতে পারবো না। আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না। আমি চাই না তোমায় ছেড়ে চলে যেতে, কিন্তু নিয়তির খেলা কে বুঝতে পারে। আমি চেয়েছিলাম সারা জীবন তোমার সাথে থাকতে, কিন্তু আমাদের ভাগ্য বোধহয় সেটা চায় না, তাই আমায় এভাবে চলে যেতে হচ্ছে। শোনো না, আমি চলে গেলে তুমি একদম ভেঙে পড়ো না। নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিও। দেখবে আমার থেকেও অনেক ভালো একটা মেয়ে তোমার জীবনে আসবে। আমি এই জীবনে তোমার হতে পারলাম না, কিন্তু পরের জীবন বলে যদি কিছু থাকে তাহলে দেখো, আমি অবশ্যই তোমার হব। আমি যেখানেই থাকি সবসময় তোমার খুশি প্রার্থনা করব। আমায় চলে যেতে হবে গো। তুমি তুমি ভালো থেকো, সুস্থ থেকো। নিঝুমের চিঠিটা পড়ে রাত্রি আর নিজেকে ধরে রাখতে পারিনি। অঝোর নয়নে কান্না করছে। পাশে প্রিন্সিপাল স্যার আর স্যারের স্ত্রী, তাদেরও চোখে জল। আর আমিও নিজেকে ধরে রাখতে পারি না যখন কেউ আমাকে নিঝুমের কথা জিজ্ঞাসা করে। আর আমাদের ঘটনাটা যে শোনে তারই মন খারাপ হয়ে যায়। নিঝুমের এই ঘটনাটা আমার বাসার সবাই জানে, এমনকি কলেজের ফ্রেন্ড ও স্যারেরাও পর্যন্ত জানে। রাত্রে এখন হাত দিয়ে মুখ ধরে কান্না করছে। আমাদের এই থমথমে পরিবেশ দেখে ওয়েটার পর্যন্ত মন খারাপ করে আছে। কিছুক্ষণ পর স্যার বলল, রেহান, এখন বাসায় যাও, কালকে কলেজে এসো, কথা আছে। আচ্ছা স্যার। রাত্রি, তুমিও রেহানের সাথে বাসায় চলে যাও। আচ্ছা স্যার। ওকে, তোমরা থাকো, আমরা চলে গেলাম, আমাদের একটু কাজ আছে। প্রিন্সিপাল স্যার চলে গেলেন
আর ম্যাডাম এখনো বসে আছে। আমি তখন বললাম, চলো তোমাকে বাসায় দিয়ে আসি, সন্ধে হয়ে যাবে আর একটু পরেই। আর একটু বসে থাকি না প্লিজ? না, আর থাকতে হবে না। আগে তোমাকে তোমার বাসায় রেখে তারপর আমিও বাসায় যাব। না, তোমাকে আজ বাসায় যেতে হবে না। মানে? মানে আজকে তুমি আমার বাসায় থাকবে, আর কালকে তো কলেজ আসতেই হতো। কাল না হয় আমার সাথেই কলেজ চলে যাবে। কিন্তু আমার বাসায় যে সবাই চিন্তা করবে। বাসায় ফোন দিয়ে বলে দাও তুমি তোমার বন্ধুর মেসে আছো। কিন্তু আমার বাসায় গেলেই ভালো হতো। আমি জানি আমি ওর কাছে থাকলে ও আবারও কান্না করবে। না, যেতে হবে না বলেছে, যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, যাব না। তারপর আমি বাসায় ফোন করে বলে দিলাম আজকে কুষ্টিয়ায় থাকবো। এখন আমি আর ম্যাডাম হাঁটছি। কিছুক্ষণ পর দেখলাম ম্যাডাম আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, কি করছেন? সবাই দেখছে তো। দেখলে দেখুক, তাতে কি হবে শুনি? কিছু না, তবে লোকে কি বলবে? আমি যদি ঠিক থাকি তাহলেই হবে। লোকে কে কি বললো সেটা দেখার বিষয় আমার নয়। কিন্তু তাও আমার কেমন যেন লাগছে। আর একটাও কথা বলবে না, যা বলছি তাই করবে, আর আমাকে রাগাবে না। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম বললে কেন? ভুলে ভুলে বেরিয়ে গেছে। ওকে, আর ম্যাডাম বলবে না। আচ্ছা, বলবো না। মনে থাকে জানো। থাকবে। এখন আমরা হাত ধরে হাঁটছি। এদিকে সন্ধ্যা নেমে গেছে, আর এই সন্ধ্যের সময় হাত ধরে হাঁটতে অনেক সুন্দর লাগছে। আর হ্যাঁ, রাত্রিকে অনেক সুন্দর লাগছে, যেন কোনো এক মায়াবী পরী। অনেকক্ষণ হাঁটার পর আমি জিজ্ঞাসা করলাম, আর কত দূর হাঁটতে হবে? কেন, কোনো প্রবলেম আছে? না, মানে তোমার বাসার রাস্তা ছেড়ে চলে আসলাম তো, তাই বললাম। লাভলি টাওয়ারে যাব একটু। কেন? তুমি এত কথা বলো কেন বলো তো? ওকে, সরি। কি হলো, আমার জানটা বুঝি রাগ করেছে? না না, আমি রাগ করতে যাব কেন? দেখো, নিঝুমের ওই ঘটনা শুনে আমি আর ঠিক থাকতে পারছি না, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। না, তুমি তো আমার সোনা পাখি, আমি কিছুই মনে করি নাই। ঠিক বলছো তো তুমি? তারপর কথা বলতে বলতে আমরা লাভলি টাওয়ারে চলে আসলাম। তারপর দেখলাম রাত্রি আমার মাপের কিছু শার্ট কিনলো। আমি কিছু বললে আমায় বলল ওনার মামাতো ভাইয়ের জন্য কিনছে। কেনাকাটা হয়ে গেলে আমরা রিকশায় করে রাত্রির বাসায় চলে এলাম। আর কলিং বেল বাজাতেই রাত্রির মা দরজা খুলে দিল। ও হ্যাঁ, রাত্রির বাবা নেই, তিনি অনেক আগে মারা গেছেন। এখন রাত্রি আর রাত্রির মা শুধু এখানে থাকে। আর রাত্রির বাবার অনেক টাকা ছিল, সেটা দিয়ে আর রাত্রির চাকরি দিয়ে ওদের দুজনের ভালোভাবেই চলছে। আমাকে দেখে রাত্রির মা বলল, রাত্রি, এই ছেলেটাকে তো চিনতে পারলাম না। এটা তোমার জামাই। কি সব বলছিস? ঠিকই বলছি মা। আরে ধুর, মজা করছিস না তো? মা, আমি ঠিকই বলছি, আমি একেই বিয়ে করব। তুই সত্যি পাগলি হয়ে গেছিস। শোনো মা, তোমার মেয়ে পাগলি হয়নি। আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো তাহলে, ও হলো রেহান, আমার ছাত্র, আর আমি ওকেই বিয়ে করব। ও তোর থেকে অনেক ছোট। তাতে কি হয়েছে? লোকে কি বলবে? লোকে কে কি বললো সেটা আমার দেখার বিষয় নয়। আচ্ছা, সেটা না হয় মানলাম, কিন্তু তুই তো রেহানের চেয়ে কম করে 5 বছরের বড় হবি মনে হয়। না, 7 বছরের বড় হব আমি। তাহলে? তাহলে কিছু না, তুমি ওদের বাসায় আমার আর রেহানের বিয়ের ব্যাপারে বলো। তারা কি বিয়ে দেবে? না দেওয়ার কি আছে শুনি? দেখ মা, তুই ওর চেয়ে অনেক বড়, তারা এটা কখনো মানবে না। আমি কিছুই জানি না, তুমি যাবে বলেছি যাবে। আচ্ছা, তুই যখন এত করে বলছিস তবে যাব, দেখি কি হয়। আমার লক্ষ্মী মা। হয়েছে, এবার তোরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। আচ্ছা, তুমি খেয়েছো? আচ্ছা, তোরা থাক, আমি ঘুমাতে গেলাম। তারপর রাত্রির মা ঘুমাতে চলে গেল, আর আমরা খেয়ে দিয়ে ঘুমাতে যাব। তখন হলো আর একটা প্রবলেম, আমি এখন কোথায় ঘুমাবো? এটা যেই বলেছি তখন রাত্রি বলল, কোথায় ঘুমাবে মানে? তুমি আমার রুমে ঘুমাবে? না, আমি পারবো না। কেন, কোনো খারাপ মতলব আছে নাকি? কি, আমার ওপর তোমার এই বিশ্বাস? আমি চলে যাচ্ছি। এই, কোথায় যাচ্ছ? আমি তো মজা করে বললাম। আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? আচ্ছা, আর কষ্ট দেব না, এই কান ধরলাম,
এখন চলো আমার রুমে। তুমি বিছানায় ঘুমাবে আর আমি সোফায়। মোটেও না, আমার বউ কোনোদিন সোফায় ঘুমাতে পারে না। আমি সোফায় ঘুমাবো, তুমি বরং বিছানায় ঘুমাও। আগে না স্যার। আমি কিন্তু আবার রাগ করব। ওকে বাবু আমার। আমি বাবু? না, তুমি তো আমার জান পাখি। রাত্রি আমার কপালে একটা চুমু দিয়ে বলল। আর আমি বললাম, তাহলে এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। না, এখন একটু গল্প করব, তারপর ঘুমাবো। না বলেছি তো। এবার কিন্তু আমি রাগ করব বলে দিলাম। অবশেষে রাগ ঠেকানোর জন্য দুজনে গল্প করলাম। তারপর কিছুক্ষণ গল্প করে ঘুমাতে গেলাম। ঘুমের মধ্যে অনুভব করলাম কে যেন আমার উপরে শুয়ে আছে। আমি তো সেই ভয় পেয়ে গেছি। কিছুক্ষণ এভাবেই থাকলাম, কিন্তু কিছুই হয় না। অবশেষে হাত দিয়ে দেখলাম কে। যেই হাত দিয়ে ধরেছি সেই বড় রকমের শক খেলাম। আরে, রাত্রি আমার উপর ঘুমিয়ে আছে। আমি ভয়ের চোটে রাত্রিকে ভূত ভেবে একটা জোরে ধাক্কা দিয়েছি, আর ধাক্কা খেয়ে রাত্রি সোজা ফ্লোরে গিয়ে ধপাস করে পড়ে গেছে। হঠাৎ পড়ে গিয়ে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে রাত্রি আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলল, তুমি আমি একটুও ভালোবাসো না। কে বলেছে ভালোবাসি না? আমি বলছি তুমি আমায় একটুও ভালোবাসো না। ধুর, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। যদি ভালোবাসতে তাহলে আমায় ধাক্কা মেরে নিচে ফেলে দিতে না। ধুর, আমি কি জানতাম নাকি যে তুমি আমার উপর শুয়ে আছো? আমি ছাড়া এই ঘরে কি অন্য কোনো মেয়ে আছে যে বুঝতে পারোনি? তা থাকবে কেন? তাহলে বললে কেন আমি শুয়ে আছি, এটা জানো না? আমি মনে করেছিলাম অন্য কিছু, তাই ভয় পেয়ে ফেলে দিয়েছি। নাকি তোমার অন্য মেয়ের সাথে রিলেশন আছে? ধুর, তুমি কি বলছো এসব? আমি ঠিকই বলছি। এতদিন তুমি আমার সাথে থেকে আমায় এই চিনেছো? ওলে আমার জানুটা রে, রাগ করে না সোনা। আরই তোমার সাথে যাও। এখন উল্টে আমার ওপর রাগ দেখাচ্ছ তো? হুম। কি কিছু না। কোথায় আমি রাগ দেখাবো তা না, এখন উনি রাগ দেখাচ্ছেন। আরই যাও। কি করলে আমার জানের রাগ ভাঙবে শুনি? জানি না, আর আমি কারো জান না। কাছে এসো, আমি একটু ভালোবাসা দিই। লাগবে না ভালোবাসা। যে আমায় বিশ্বাস করে না তার ভালোবাসা লাগবে না। আমি বিশ্বাস করি তো। কচু করো। এই তো, তুমি আর আমি বিয়ের আগে একসাথে আছি এক রুমে। বিশ্বাস না থাকলে কি থাকতে পারতাম? দূর। আবার কি হলো? কিছু না। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। একদম আমার গায়ে হাত দেবে না। কেন হাত দেব না শুনি? জানো না, আমার গায়ে হাত দিলে আমি থাকতে পারি না, গায়ে খুব সুরসুরি করে। তাহলে তো খুব ভালোই হলো। এবার আর আমায় থামাইকে, তোমার মজা বের করছি, দেখো। এই বলে আমার গায়ের ওপর এসে আমাকে সুরসুরি দিতে লাগলো, আর আমি ছাড়া পাওয়ার চেষ্টা করছি। আসলে আমার গায়ে কেউ হাত দিলে আমি আর বসে থাকতে পারি না, খুব সুরসুরি করে। ও সমানে আমার গায়ে সুরসুরি দিচ্ছে, আর আমি মানা করছি, কিন্তু তাও শুনছে না। হঠাৎ মা। কি হলো এটা? কিছু না। কিছু না মানে? আমার অনুমতি ছাড়া তুমি আমায় কিস করলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই করেছি, তাতে তোমার কি? আমার কি মানে? এইটা শুধু আমার বউ ছাড়া কেউ করতে পারবে না, বুঝেছো? তাহলে আমি কে? তুমি আমার কলেজের ম্যাডাম। আমি ওকে রাগানোর জন্য বললাম। কি বললে তুমি? না, তুমি তোমার বউ, তুমি আমার মিষ্টি বউ। তাহলে এতক্ষণ এমন করলে কেন? আমার বউয়ের সাথে একটু মজা করলাম। হাসা আমি বের করছি, দাঁড়াও। ও আবার এসে শুরু করলো, আর আমি একটুর জন্য দম বন্ধ হয়ে মারা যাইনি। আরে কি মেয়ে রে বাবা, একেবারে আমার বুকের ওপর বসেছে, আর আমার ঠোঁটের তো একেবারে 12টা বাজিয়ে দিল। অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি ওঠো, আমাদের তোমার বাসায় যেতে হবে। যা করলে এরপর আর উঠতে মন চাইছে না গো। আমি আবার তোমায় কি করলাম? না, তুমি তো কিছুই করনি, তুমি তো বাচ্চা, তাই না? আমি তো বাচ্চা। বুঝলাম তো। আচ্ছা, এবার উঠে ফ্রেশ হয়ে এসো। খেয়ে দে মা, আমি আর তুমি তোমার বাসায় যাব। আমার না বাসায় যেতে ভয় করছে। কেন? জানি না, কিন্তু বাবা মনে হয় আমাকে বাড়ি থেকে বের করে দেবে। ধুর, কিছু হবে না, আমি আছি না। তাও খুব ভয় করছে। ধুর বোকা, ভয় কিসের? আমায় যদি বাসায় থেকে বের করে দেয় তাহলে? তাহলে তুমি আমার বাসায় থাকবে। বুঝলাম, কিন্তু কিন্তু কি? আমাকে তো তারাই এত বড় করেছে,
আর টাকা পয়সা খরচ করে লেখাপড়া শেখাচ্ছে, তাহলে আমি তাদের সাথে এরকম কি করে করব? ধুর, কিছু হবে না বলছি তো। তাই যেন হয়। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি রাত্রি আর রাত্রির মা প্রথমে আমাদের কলেজে গেলাম প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে। উনি কি বলবেন সেটা শোনার পর আমরা বাসায় যাব, কিন্তু আমার তো খুব ভয় লাগছে কি হবে সেটা ভেবে। কিছুক্ষণ পরে আমরা কলেজে আসলাম। এসে দেখি প্রিন্সিপাল স্যার আগে থেকেই বসে আছে আমাদের জন্য। তারপর আমি সালাম দিয়া কথা শুরু করলাম। রেহান, বসো। আচ্ছা স্যার। রাত্রি, তুমি তোমার মাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসো, আমি একটু রেহানের সাথে কথা বলবো। ওকে স্যার। ম্যাডাম আর আন্টি বাইরে চলে গেলেন। তখন স্যার বলতে শুরু করলো, রেহান শোনো, রাত্রি তোমার চেয়ে বয়সে অনেক বড়, প্রায় 5 বছর হতে পারে, তবে আমি ঠিক জানি না। আর হ্যাঁ, নিঝুম কিন্তু তোমার থেকে 2 বছর বড় ছিল, কিন্তু নিঝুমকে তোমার পরিবার মেনে নিত, কিন্তু রাত্রিকে কি মেনে নিতে পারবে তা আমি জানি না। নিঝুম হিন্দুও ছিল, কিন্তু তোমার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আর এটাই তোমার জীবনের সব থেকে বড় পাওয়া ছিল, কিন্তু সে তো এখন আর নেই। স্যার নিঝুমের কথা যদি না বলতেন তাহলে ভালো হতো। ওর কথা মনে পড়লে আমার খুব কষ্ট হয়। আমারও খারাপ লাগছে, কিন্তু এই কথাগুলো বলতেই হবে। রাত্রি তোমাকে অনেক ভালোবাসে, যেটা আমি এই কয়দিনে বুঝতে পেরেছি। আর রাত্রি মেয়েটা অনেকটা ভালো, জানো। আর তুমি ওকে কিন্তু কখনো কষ্ট দিও না। জানি না তোমাদের সম্পর্ক সবাই মেনে নেবে কিনা, তাও আমি বলতে চাই, রাত্রির সাথে তোমার বিয়ে হলে নিজমের কষ্টটা কিছুটা কমতে পারে। হ্যাঁ, নিজমকে তুমি কোনোদিনও ভুলতে পারবে না, সেটা আমি ভালো করেই জানি। আর হ্যাঁ, তোমার বাসায় আজকে আমি যাবো, শুধু রাত্রির জন্য তোমার পরিবারের সাথে কথা বলতে। এই কথাগুলো বলা ছিল তোমার সাথে। আচ্ছা স্যার, আমি সব বুঝতে পেরেছি। এবার চলো তোমার বাসায় যাওয়া যাক। ওকে স্যার। কথা শেষে আমি আর প্রিন্সিপাল স্যার বাইরে এসে রাত্রি আর আন্টিকে ডেকে নিয়ে আসলাম। তারপর কলেজ থেকে বের হয়ে অটো করে মজমপুরে আসলাম। কিছুক্ষণ পর বাস আসলো। বাসে উঠলাম সবাই। আর ভাঙা রাস্তায় গাড়ি তার নিজের গতিতে চলতে শুরু করলো। এই কি, রাত্রি তো মন খারাপ করে জানলার ধারে বসে আছে। তা দেখে আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার ও তো মন খারাপ করে বসে আছে বাসায় যাওয়ার আগেই। আমি দেখছি। স্যার তখন রাত্রিকে ডেকে বলল, রাত্রি, কি হয়েছে তোমার? কিছু হয়নি স্যার, কিন্তু আমার খুব ভয় করছে। এখন এসব ভেবে লাভ নেই। স্যার। অনেকক্ষণ আসার পরে আমাদের আহ্লাদ দরগার বাজারে এসে বাস থামলো। আর আমরাও সবাই নেমে পড়লাম। আর ভ্যান গাড়ি করে আমার বাসায় যাচ্ছি। কিন্তু আমার মনে হচ্ছে আমি মনে হয় কোনো গভীর গর্তে পড়ে আছি। সারা শরীর ঘেমে গেছে। বাসার সামনে এসে সবাই নেমে পড়লাম। আর দেখি মা, বাবা, দাদু, ঠাম্মা সবাই বাইরে বসে আছে। তাদের সাথে ম্যাডামের পরিচয় করিয়ে দিলাম। আর বাসার ভিতরে গিয়ে সবাই খাওয়া দাওয়া শেষ করে নিলাম। এখন আমরা সবাই মিলে আমার রুমে বসে আছি, সাথে মা বাবাও আছে। তখন স্যার আমার বাবাকে বলতে শুরু করলো, আমরা এসেছি রিহানের বিয়ের ব্যাপারে কথা বলতে। কি বলছেন এসব? এখন বিয়ে? হ্যাঁ, ওর বিয়ের কথা। না, এত ছোটতে ওর বিয়ে দেওয়া যাবে না। কেন? ওর তো বয়স হয়েছে, আর মেয়েটাও তো অনেক ভালো। মেয়ে যতই ভালো হোক, আমরা বিয়ে দিতে পারবো না। রেহান তো নিজের খরচই চালাতে পারে না, তারপর বিয়ে হলে বইয়ের খরচ কি করে চালাবে? ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, মেয়ের যা আছে তা দিয়ে ওদের ভালোভাবে চলে যাবে। আমার ছেলেকে আমি ঘর জামাই থাকতে দেব না। না, ঘর জামাই কেন থাকবে? আপনার ছেলে তো এখানেই থাকবে। এই কথাগুলো আমার বাবা আর স্যার বলছে। আর এইদিকে রাত্রির অবস্থা তো একদম খারাপ। ও তো কান্না করে দিয়েছে। ওর কান্না দেখে আমার মা বলল, তুমি কান্না করছো কেন? না, কিছু না, এমনি চোখে কি যেন পড়েছে। তাহলে শুনুন, ও কেন কান্না করছে। কেন? আসলে রিহানের সাথে যেই মেয়েটা বিয়ের কথা বলছি সে আর কেউ না, সে হলো রাত্রি। এই কথা বলার পরে বাবা, মা সবাই অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। এই কিছুতেই হয় না। কেন হবে না? কারণ রেহানের চেয়ে ও অনেক বড়। নিজুমও তো বড় ছিল, তাকে তো ঠিক মেনে নিতেন। হ্যাঁ, নিতাম, কারণ মেয়েটা অনেক ভালো ছিল, আর আমার ছেলের জন্য সে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। রাত্রি অনেক ভালো একটা মেয়ে, আর রিহানকে ও কখনো কষ্ট দেবে না। না, এটা হয় না। সমাজে মানুষ তো এটা নিয়ে অনেক খারাপ কথা বলবে। আমরা যদি ঠিক থাকি তাহলে কে কি বলবে তা দেখার বিষয় তো আমাদের নয়। আন্টি আমার বাবাকে বলতে লাগলো, দেখুন দাদা, আমার মেয়েটা অনেক লক্ষ্মী একটা মেয়ে। ও কোনোদিন বাবার আদর পায়নি। ও
ও ছোট থাকতেই ওর বাবা মারা গেছে, আর ওর সুখের জন্য আমি সব করতে পারি। প্লিজ দাদা, আমার মেয়েটাকে একটু আপনাদের ভালোবাসা দিয়েন। এই কথা বলে রাত্রি আর আন্টি কান্না করতে লাগলো। আর আমার বাবাকে যে যাই বোঝাই তাই বোঝে। তখন বাবা বলল, কান্না একটু থামাও, আমি না হয় রাজি, রাত্রিকে মেনে নিলাম, কিন্তু সমাজ তো এটা ভালো চোখে দেখবে না। আমি তো বললাম আপনারা ঠিক থাকলেই হবে। আচ্ছা, কথা বলতে বলতে তো অনেক রাত হয়ে গেল, এখন এইসব থাক, আজকে আমাদের বাসায় থাকেন, তারপর কালকে আবার এই নিয়ে কথা হবে, আর কালকে আমাদের মতামত জানাবো। কথা শেষে রাতের খাবার খেয়ে সবাই ঘুমাতে গেল। আর আমি আমার রুমে এলাম। তখনই রাত্রি ডাক। ওই, দরজা খোলো। কেন? আমি ঘুমাবো। আমিও ঘুমাবো। তুমি মায়ের রুমে ঘুমাও, যাও। পিসি আর দিদা ঘুমিয়েছে। পিসি আর দিদা কোথা থেকে আসলো? তোমার মা ফোন করে ডেকেছে। কি হলো কি? দরজা খোলো বলছি, শীত লাগছে তো। খুলছি, দাঁড়াও। দরজা খুলতে এত টাইম লাগে কেন? কার সাথে চ্যাট করছিলে? তুমি চ্যাটের কি বোঝো? হ্যাঁ, বুদ্ধু, আমি সব বুঝি। কারণ এরপর থেকে তো এই গল্প পাগলকে দেখে রাখতে হবে। তা কিভাবে বুঝলে? আমার ছোট দেওরের কাছ থেকে শিখেছি। আর এতক্ষণ ওই আমাকে ফেসবুক কিভাবে ব্যবহার করতে হয় সব দেখাচ্ছিল। আর তুমি কটা মেয়ের সাথে চ্যাট করো সব বলেছে। কি? আমি কয়টা মেয়ের সাথে চ্যাট করি? ধুর, তুমি তো চ্যাট করোই না। তোমাকে ওরা সব মেসেজ করে আর তুমি রিপ্লাই দাও না। তখন অনেকজন তোমাকে হুমকি দেয়। তাই নাকি? তা কেমন হুমকি শুনি? ওই নীলপরি নামে আইডিটা বলেছে তুমি যদি কথা না বলো তাহলে তোমাকে দেখে নেবে। তুমি এত সব জানলে কিভাবে? আমি ম্যাজিক জানি, ম্যাজিক করেই জেনেছি। ধুর, সত্যি করে বলো। আরে বুদ্ধু, তুমি তো নিজেই আমাকে তোমার ইমেল আর ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে রেখেছিলে আর বলেছিলে যেদিন আমি ফেসবুক শিখব সেদিন লগ ইন করে দেখে নিতে। আর এতক্ষণ তো আমি তাই করছিলাম। ভালোই করেছো। এবার ঘুমাতে হবে, বাই। ধুর, আমরা এখন গল্প করব। পারবো না আমি এখন আর গল্প করতে। তুমি মার রুমে গিয়ে ঘুমাও, আর আমি ঘুমাতে গেলাম, বাই। ধুর, আমি এখানে ঘুমাবো বলেছি যখন এখানেই ঘুমাবো। আমি কিছু জানি না, তুমি যাও। বিয়ের আগে আমি আর তুমি একসাথে থাকতে পারবো না। কেন? কেন পারবে না? কারণ বিয়ের আগে একসাথে থাকতে নেই। ওই, তুমি দিন দিন এত লুচ্চা হয়ে যাচ্ছ কেন বলো তো? মানে? মানে খুব সোজা। তুমি এমন কথা বলছো সেই জন্য বললাম। ধুর, কি বিপদে পড়লাম রে বাবা। আচ্ছা, কি করলে আমরা একসাথে ঘুমাতে পারবো বলো? 3 বার কবুল বলতে পারলে একসাথে ঘুমাতে পারবে। ওকে, কবুল কবুল কবুল। ধুর, শুধু কবুল বললে হবে না, তাহলে আবার কি করতে হবে? সাক্ষী থাকতে হবে। ধুর, ভালো লাগে না। তুমি ঘুমাও, আমি চললাম। ওকে জানু, বাই। ওকে বাই। আমার ঘুমানো 1 ঘন্টাও হয়নি। আমি ঘুমের দেশে আছি, কিন্তু কে যেন আমার কান ধরে টানছে। ধুর, ভালো লাগে না। আমি চোখ খুলে তো অবাক, কারণ আমার প্রাণপ্রিয় ফাজিল বান্ধবীগুলো আমার সামনে বসে খিলখিল করে হাসছে। আর আমার জানটাও হাসছে, আর আমার দিকে চেয়ে আছে এমন ভাবে যেন আমি আবারও প্রেমে পড়ে যাব। আর আমার বান্ধবীরা হলো রুনা, হিমা, জান্নাত, লাকি আর লাবণ্য। আমি ওদের দেখে বললাম, ওই ফাজিলরা, তোরা কোথা থেকে উড়ে আসলি? সবাই তখন বলে উঠল রাত্রি নাকি ওদের ডেকেছে, আর তাই ওরা না এসে থাকতে পারেনি। আর আমি ওদের বললাম, তোরা সবাই একসাথে কিভাবে? ওরা আমার বাসায় বেড়াতে এসেছিল, আর ভাবি তখন আমাদের ফোন দেয়, আর আমরা খাওয়া দাওয়া মিস করতে চাইনি, তাই চলে আসলাম। ভালো করিনি বলো? খুব ভালো করেছিস। এবার যা, আমি ঘুমাবো। কাল যে কি হবে কি জানি। ওই, আমি এত কষ্ট করে এদের ডেকে আনলাম এমনি নাকি? আমি কি জানি? এরা হলো আমার সাক্ষী, বুঝলে? ধুর, তুমি এমন কেন? বিয়ে হলে তো 2 দিন পরেই হবে। না, তোমাকে এখনই বিয়ে করতে হবে। জান্নাত, তুমি কাজী হবে, আর তোমরা সবাই সাক্ষী। আর দাঁড়াও, তোমার ভাইদের ডেকে নিয়ে আসি, তারাও সাক্ষী হবে। আল্লাহ, কি জ্বালায় পড়লাম রে আমি। যাই হোক, কবুল পর্ব আর সাক্ষী পর্ব শেষ করে ওরা সবাই চলে গেল, আর আমি আমার রুমে বসে আছি। আমি তখন রাত্রিকে বললাম, যাও তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো, আর আমি সোফাতে ঘুমাচ্ছি, বাই। ওই, এত কষ্ট করে কবুল সাক্ষী কেন করলাম? তাড়াতাড়ি বিছানায় বসো। লাগছে তো, ভালো করে বললেই তো হয়। আমি যেতাম না নাকি?
তুমি যে কত ভালো ছেলে আমি সব জানি। ধুর। তারপর আমি মাঝখানে কোলবালিশটা নিয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু কিছুক্ষণ পর দেখছি রাত্রি কান্না করছে। তাই আমি ওকে বললাম, ওই তোমার আবার কি হলো? তুমি কান্না করছো কেন? কি হলো বলো? রাত্রি চুপচাপ বিছানা থেকে উঠে কান্না করতে করতে ছাদে চলে গেল। আমি আর কি করব? আমি কিছুক্ষণ বসে থাকলাম আসে কিনা দেখার জন্য, কিন্তু এখনো আসেনি। এই শীতে এখনো ছাদে দাঁড়িয়ে আছে। তাই আমি আর থাকতে না পেরে ছাদে গেলাম। গিয়ে দেখি ও ছাদের এক কোণে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, একদম ছোট বাচ্চাদের মতো। ওর রাগ তো কমাতে হবে, তাই ওর পিছনে গিয়ে ওর শাড়ির আঁচলের নিচে দিয়ে ওর কোমরে হাত দিলাম। আর ও তখনই ভূত দেখার মতো ভয়ে কেঁপে উঠল। তুমি কেন এখানে এসেছো? আর আমার কোমরে হাত দেওয়ার সাহস কিভাবে হলো তোমার? আমার বউয়ের কাছে আমি আসতেই পারি, আর আমার বউ, আমি যা মন তাই করতে পারি, বুঝেছ? বউ না ছাই। তুমি তো আমার 3 বার কবুল করা বউ। আমি কপালে একটা চুমু দিয়ে বললাম। ধুর, এত সোহাগ করা লাগবে না, যাও তো, আমার ভালো লাগছে না। প্লিজ জানু, চলো, খুব শীত লাগছে তো, আমি ঘুমাবো। তোমার শীত লাগলে তুমি যাও, আমি যাব না। ওকে। এই বলে আমি রুমে চলে এলাম। শুনেছি রাগের ওপর রাগ করলে নাকি অনেক কিছু হয়, তাই রাগ করার অভিনয় করলাম। আমি এসে বিছানায় ঘুমানোর ভান করে থাকলাম। কিছুক্ষণ পরে রাত্রি রুমে আসার শব্দ পেলাম। আমি এখনো ঘুমানোর ভান করে শুয়ে আছি। ও এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার বুকের ওপর শুয়ে পড়ল, আর এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই চলেছে। আমি পাগলিটাকে জড়িয়ে ধরে বললাম, এই পাগলিটা, কান্না করছো কেন? কিন্তু ও তো কোনো কথাই বলল না। তাই আমি আবারও বললাম, কি হলো? আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? ধুর, তুমি যে কি বলো না, তুমি তোমার জান পাখি। জান্নাত ছাই। দেখি আমার জানটাকে। আমি ওর মুখটা আমার দিকে ঘুরিয়ে নিয়ে বললাম, তুমি এমন করছো কেন? কি করছি? এই, আমার কপালে চুমু দিলে কেন? এইটা আমার অধিকার, তাই। এত হাসলে দাঁতগুলো সব ভেঙে দেব। তাহলে তুমি একটা দাঁত ভাঙা বুড়োর বউ হয়ে যাবে। আজ্ঞে না স্যার, আমি তোমার বউ নই, এই পিচ্চিটার আদরের বউ। আদরের না ছাই? কি? ঠিকই তো বলেছি, তুমি একটু আদর করো না। ওই লুচ্চা, এত আদর খাবার শখ কেন? কি? আমি লুচ্চা? যাও, তোমার এই লুচ্চার কাছে আর থাকতে হবে না। ওকে বুকের ওপর থেকে সরিয়ে দিয়ে বললাম। ও, দেখি আমার পিচ্চি বড্ড রাগ করেছে। ধুর। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই আমরা ভালোবাসার অতল সাগরে হারিয়ে গেলাম, যেটা আর আপনাদের বলা যাবে না। হয়েছে এবার? খুব হয়েছে আমার আদুরি বউ। কিন্তু আমার পাওনাটা যে এখনো পাইনি। ওকে। তুমি কত ভালো। এত জোরে কেউ গাল টানে? ব্যথা করছে তো। ওকে, ব্যথা কমিয়ে দিচ্ছি। মা, হয়েছে? খুব হয়েছে। তাহলে এইবার ঘুমাও। তারপর রাত্রি আমার বুকের ওপর ঘুমিয়ে গেল, আর আমি ওর মায়াবী মুখটা মিস করতে চাই না, তাই ওর দিকেই তাকিয়ে আছি। সকালে ঘুম ভাঙলো রাত্রির ডাকে। এই যে স্যার, ঘুম থেকে উঠুন, অনেক বেলা হয়ে গেছে। আমি তখন ঘুম চোখে রাত্রিকে এক টান দিয়ে আমার নিচে ফেলে দিলাম। এই কি করছো? এসব সবাই দেখবে তো, প্লিজ ছাড়ো, প্লিজ। না, ছাড়বো না। আমার বউকে আমি ধরেছি, তাতে কার কি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে আমায় বিছানা থেকে নিচে ফেলে দিয়ে হাসতে হাসতে চলে গেল। আর এই দিকে তো আমার অবস্থা খুব খারাপ, অনেকটা কেটে গেছে হাতের কবজিতে। দূর, ভালো লাগছে না। এসব ভাবতে ভাবতেই আমার রুমে বাবা চলে এলো। এসেই বাবা বলল, আজকে তোদের বিয়ে, তাই কিছু কাজ করতে হবে, আর এসব কাজগুলো নাকি আমাকেই করতে হবে। যা, আমার ওপর দিয়েই বাঁশটা গেল। এত কাজ কি আমি করতে পারি? এত কাজ আমি করতে পারবো না। কাকে কি বলছি, সব তো এখন আমাকেই করতে হবে। তাই রুম থেকে বেরিয়ে এলাম। বের হয়ে তো আমি অবাক। আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই প্রায় চলে এসছে, আর আমাকে দেখে তো সবাই হাসছে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে বাজারে গিয়ে যা যা লাগবে সবকিছু কিনে নিয়ে এলাম। অনেক জল্পনা কল্পনার পরে আমাদের বিয়েটা হয়ে গেল, আর এখন আমি আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি, আর মনে ভয়ও পাচ্ছি, কারণ এটার অভিজ্ঞতা নতুন তো, তাই। অবশেষে ভয়কে জয় করে রুমে ঢুকলাম, আর দরজা লাগিয়ে দিয়ে দেখি ম্যাডাম থুক্কু থুক্কু এখন তো আমার বউ হয়ে গেছে।
আমার বউ ঘোমটা দিয়ে বসে আছে। ও বিছানা থেকে নেমে সালাম করলো, আর আমি তাকে সবচেয়ে নিরাপদ স্থানে জায়গা দিলাম, মানে বোঝেন নাই, আমার বুকে টেনে নিলাম। তারপর ওকে কোলে তুলে নিয়ে বিছানায় গেলাম। তখন ও বলল, সারা জীবন প্রতিটা রাত আমায় এমন কোলে তুলে বিছানায় নিয়ে যাবে তো? আমার জান পাখিকে সারা জীবন এমন করে ভালোবাসবো। আমি ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, আমার পিচ্চি বর, আই লাভ ইউ। আই লাভ ইউ টু ম্যাডাম। তুমি আবার ম্যাডাম বললে কেন? ধুর, ভুলে ভুলে বেরিয়ে গেছে, সরি বাবু। এই যে কান ধরেছি। কান ধরতে হবে না। তাহলে কি ধরবো? কেন? এখন থেকে সারা জীবন আমায় ধরে রাখবে? দাঁড়াও 1 মিনিট, বলেই আমি ল্যাপটপটা ওপেন করলাম। এই, তুমি এখন এটা ওপেন করলে কেন? আরে, আমাদের বিয়ের খবর তো আমাদের পাঠকদের জানাতে হবে, তাই না? কোন পাঠক? আসলে আমার একটা ছোট গল্পের চ্যানেল আছে, সেখানেই সবাই আমার গল্প শোনে, তাদের। তা তোমার চ্যানেলের নাম কি? আমার গল্পের চ্যানেলের নাম প্রেম কাহিনী। আর বন্ধুরা, এখন যারা গল্প শুনছো তাদের বলছি, তোমরাও কিন্তু আমার এই প্রেম কাহিনী চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এরকম আরও রোম্যান্টিক গল্প শোনার জন্য। তা আমাকে তোমার চ্যানেলে গল্প শোনাতে দেবে না? দেবো তো। আর এখন থেকে আমার সবকিছুই তো তোমার। কথাগুলো শেষে ল্যাপটপটা রেখে দিলাম। আজকে আমার অনেক আনন্দ হচ্ছে, কারণ আজ আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমিও অনেক খুশি। আমি তোমায় খুব ভালোবাসি রেহান, আমাকে ছেড়ে প্লিজ চলে যেও না। এই পাগলি, আজকে কান্না করছো কেন? আজকে তো আমাদের খুশির দিন। খুব ভয় হয় তুমি যদি আমায় ছেড়ে চলে যাও। ধুর, আমি তো বললেই চলে যেতে পারবো না, তাই না? তুমি যদি আমায় কোনোদিন ডিভোর্স দিয়ে দাও। না গো, আমি কখনোই এমন করব না। তাও আমার ভয় হয়, কারণ তুমি আমার থেকে 5 বছরের ছোট। আমি কি কখনো এসব কথা বলি বলো? না, বলো না। তাও তাহলে এসব কথা বাদ দাও, আর এখন কান্না থামাও। ও বউ, কি? আমার একটু আদর করো না। কি? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। এই বলে রাত্রি বিছানা থেকে নেমে শাড়ির আঁচল কোমরে বেঁধে বলল, এইবার এসো, আদর করছি। আমি যেতে পারবো না। কেন? তুমি আদর খাবে না? না, আমার শখ মিটে গেছে। কেন? এই যে তুমি কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে আছো, আমার খুব ভয় লাগছে। ধুর, তুমি আমায় একটুও রাগ করে থাকতে দেবে না দেখছি। তোমার ওই লুচ্চা মার্কা হাসিটাই আমাকে শেষ করে দিচ্ছে। কি? আমি লুচ্চা? তোমার সাথে আর কথা নেই, যাও। হলে আমার পিচ্চি বরটা, রাগ করেছো? কই দেখি তো। কি আমি রাগ করেছি। ও তাই? তাহলে কি করলে রাগ ভাঙবে বলো, আমি তাই করব। থাক, বলবো না বলেই তো লুচ্চা বললে। ধুর, আমি তো জানি তুমি কত ভালো ছেলে, আর তাই তোমার হাতে আমাকে সঁপে দিয়েছি সারা জীবনের জন্য। আর তুমি শুধু আমার সাথে লুচ্চামি করো। আবার লুচ্চা বললে? ধুর, কান্না করছো কেন? কি হলো, কথা বলো। দাঁড়াও, মজা দেখাচ্ছি। তুমি কথা বলবে না, তাই তো? ওর কথা শেষ হতে না হতে আমার মনে হলো আমি কোনো স্বর্গে হারিয়ে গেলাম, আর বাকিটা ইতিহাস। আরে, আপনারা এখনো কি করছেন? যান যান, আজকে আমাদের বাসর রাত। এখন আমি আর ম্যাডাম থুকু রাত্রি থাকবো, মানে আমি আর আমার বউ।